আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের আজকের জ্বালাতন ক্লাসের লেকচার 5-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লেকচার 5 নিয়ে আলোচনা করব। লেকচার 5-এ আমাদের যে টপিকটি রয়েছে এই টপিকটি হচ্ছে আমাদের জ্যামিতি। বিগত বছরগুলোতে অর্থাৎ এই যাবৎকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জ্যামিতির উপর যতগুলো প্রশ্ন এসেছিল সব প্রশ্নগুলো সলভ করবো ইনশাল্লাহ। চলো শুরু করা যাক। আজকে আমরা লেকচার 5 নিয়ে আলোচনা করব। দেখো এখানে প্রথমে আমাদের রয়েছে হচ্ছে যে টপিকটি, এটা হচ্ছে আমাদের মৌলিক ধারণা, অর্থাৎ জ্যামিতির যে মৌলিক ধারণা সেখান থেকে কি রকম প্রশ্ন এসেছিল সেগুলো আমরা দেখব। প্রথম যে প্রশ্নটি বলা হচ্ছে একটি ত্রিভুজে কয়টি মধ্যমা থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া মধ্যমাটা কি। দেখো একটা ত্রিভুজে কয়টি মধ্যমা থাকতে পারে, আগে আমাদেরকে ত্রিভুজটা অঙ্কন করে নিতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আমি বললাম এটি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি এবং একটি ত্রিভুজের মধ্যে কয়টি কোণ থাকে? একটি, দুইটি, তিনটি কোণ থাকে। ওকে ভাই, এখন মধ্যমাগুলো কি কি? দেখো এটি একটি হচ্ছে বিসি বাহু ত্রিভুজের। এই বিসি বাহুর এখানে সাধারণত আমি একটা যদি বিন্দু নিই, বিন্দুটা অবশ্যই নিতে হবে, এটি হচ্ছে আমাদের মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুটা যেটি বিপরীত হচ্ছে আমাদের কৌণিক বিন্দু আছে, অর্থাৎ এই বাহুটা যার সাথে লাগানো নাই, যেমন এই কোণের সাথে এই কোণের সাথে লাগানো আছে, ওই কোণের সাথে লাগানো নাই, এখান থেকে যদি আমি একটি যদি লম্ব অঙ্কন করে থাকি এই বিন্দুর উপর, তখন এটি হবে আমাদের কি ভাইয়া? মধ্যমা। তাহলে ভাইয়া কি একটা ত্রিভুজের মধ্যে একটা মধ্যমা থাকবে না, আরও কয়টা মধ্যমা থাকতে পারে? দেখো ঠিক এসি বাহুর মধ্যবিন্দু মনে করতেছি আমি হচ্ছে এটির থেকে তার বিপরীত কৌণিক বিন্দু কোনটা? এটা, অর্থাৎ এই বাহুটার মধ্যে সি লাগানো আছে, লাগানো আছে, বিটা লাগানো নাই। এই যে বি থেকে যদি আমি এটা টান দিই তাহলে এটি একটি মধ্যমা। তাহলে মধ্যমা কয়টি পাইছি? দুইটি। এরপরে দেখো যদি ভাইয়া আমি এ বি বাহুর একটি মধ্যবিন্দু যদি আমি এখানে নিই, এখন এ বি বাহুটা কার সাথে লাগানো নাই? সি কোণের সাথে। তাহলে যদি সি কোণের সাথে যদি আমি লাগিয়ে দিই, এটি একটি কি ভাইয়া? মধ্যমা। আর মধ্যমা তিনটি কোণ বিন্দুতে সেট করছে। দেখো বি থেকে এখানে আমি নাম দিচ্ছি, এটা হচ্ছে আমার ডি। ওকে, এরপরে মনে করো হচ্ছে এখানে সি থেকে এটি আমি নাম দিচ্ছি হচ্ছে ই। এরপরও হচ্ছে আমাদের এখানে একটি রয়েছে, এটি হচ্ছে এফ। যদি এটা সবাই ডি নাম দেয় সমস্যা নেই। একটা হচ্ছে আমাদের ইসি মধ্যমা, আরেকটা হচ্ছে আমাদের এফ মধ্যমা, আরেকটা হচ্ছে আমাদের বিডি মধ্যমা। তিনটি মধ্যমা সেট করছে কোথায়? তিনটি মধ্যমা সেট করছে কিন্তু এই জায়গায়। হ্যাঁ, তিনটি মধ্যমা। দেখো তাহলে একটা ত্রিভুজে, দেখো একটি ত্রিভুজে মধ্যমা কয়টি থাকবে? মধ্যমা থাকবে তিনটি। আর এই তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করবে এই বিন্দুকে বলা হয় ভর কেন্দ্র। তাহলে তোমার প্রশ্ন দুইটা হতে পারে, একটা ত্রিভুজের মধ্যে কয়টি মধ্যমা থাকতে পারে? তিনটি মধ্যমা থাকতে পারে, এবং ওই মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ত্রিভুজের অভ্যন্তরে সেই বিন্দুকে বলা হয় বরকেন্দ্র। তাহলে এখানে আনসার কয়টা হবে? একটি ত্রিভুজে কয়টি মধ্যমা থাকতে পারে? তিনটি মধ্যমা থাকতে পারে। এরপর হচ্ছে ভাইয়া 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি? আমি প্রতিটি কোণই তোমাকে পড়িয়ে দিচ্ছি। দেখো যদি আমাদের কোণের পরিমাণ 90 ডিগ্রি হইতে পারে, 90 ডিগ্রি হলে সেটাকে কি বলবো আমরা? কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বড় হইতে পারে, কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে ছোট হইতে পারে, কোণের পরিমাণ 180 ডিগ্রি হইতে পারে। ওকে, প্রথমে আমরা এগুলাকে কি বলে একটু দেখি। মনে রাখবা কোনো কোণের পরিমাণ 90 ডিগ্রি হলে তাকে বলা হয় সমকোণ। তার নাম কি ভাইয়া? তার নাম হচ্ছে আমাদের সমকোণ। যদি কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বড় হয় তখন তাকে বলা হয় স্থূলকোণ। কোনো কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় তাকে বলবো আমরা সূক্ষ্মকোণ। ভাই আমরা মনে রাখবো কিভাবে? দেখো
কোনো কোণের পরিমাণ 90 ডিগ্রি হলে সমকোণ, 90 ডিগ্রি থেকে ছোট, ছোট মানে সূক্ষ্ম না, হ্যাঁ তাহলে তার নাম সূক্ষ্মকোণ। আবার 90 ডিগ্রি থেকে বড় হলে তখন তাকে বলা হয় স্থূলকোণ। আর কোনো কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি হলে তখন তাকে বলা হয় সরল কোণ। এরপরে মনে রাখবা, দেখো দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। দেখো এখানে শুধু কোণের পরিমাণ 90 ডিগ্রি হলে সমকোণ। এখন যদি দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তখন একে অপরের যেই কোণটাকে বলা হয় সেটা হচ্ছে আমাদের পূরক কোণ। কি কোণ ভাইয়া? পূরক কোণ। আমি যদি তোমাকে এখন বলি 40 ডিগ্রি এর পূরক কোণ কত? অবশ্যই 40 ডিগ্রির পূরক কোণ হবে 50 ডিগ্রি। 40 আর 50 দুইটা কোণ মিলে কত ডিগ্রি হইতে হবে? 90 ডিগ্রি। সো 40 ডিগ্রির পূরক কোণ 50 ডিগ্রি। আবার যদি বলা হয় 50 ডিগ্রির পূরক কোণ কত? 40 ডিগ্রি। এরপরে ভাইয়া দেখো, যদি কোনো কারণে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন একে অপরের সম্পূরক কোণ হয়। তাহলে ভাইয়া যদি আমি বলি 120 ডিগ্রি এর সম্পূরক কোণ কত হবে? অবশ্যই 60 ডিগ্রি, কারণ দুইটা কোণ মিলে কত হইতে হবে? 180 ডিগ্রি হইতে হবে। এখন তাহলে এটার আলোকে আমি যা কিছু লিখছি এটার আলোকে প্রশ্নটার আনসার দাও তো। 65 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি? তাহলে দুইটা কোণ মিলে এই যে সম্পূরক কোণ, দুইটা কোণ মিলে কত ডিগ্রি হইতে হবে? 180 ডিগ্রি হইতে হবে। তাহলে 180 ডিগ্রি যদি হয়, একটা কোণ যদি আমার 65 ডিগ্রি থাকে, অন্য কোণটা কত হলে দুইটা কোণ 180 ডিগ্রি হবে? 180 মাইনাস 65। ঠিক আছে? তাহলে 10 থেকে 5 গেলে 5, তারপরে হচ্ছে 7, 18 থেকে যদি আমার 7 চলে যায় আর কত থাকে? 8 থাকে হচ্ছে 11, তাহলে 115 ডিগ্রি। তাহলে একটা কোণ 65 ডিগ্রি আর একটা কোণ যদি আমার 115 ডিগ্রি হয় তাহলে দুইটা মিলে হচ্ছে আমাদের সম্পূরক কোণ হবে, কারণ 65 আর 15, 115 কত? 180 ডিগ্রি। সো আমার কত ডিগ্রি আনসার হবে ভাইয়া? 115 ডিগ্রি, অর্থাৎ যে সি অপশন রয়েছে এই সি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে আমি কি বোঝাতে পেরেছি? যদি আমাদের 90 ডিগ্রি হয় সমকোণ, 90 ডিগ্রি থেকে বড় হয় স্থূলকোণ, 90 ডিগ্রি থেকে ছোট হলে সূক্ষ্মকোণ। আবার যদি একটা কোণের পরিমাণ যদি 180 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় আমাদের সরল কোণ। হ্যাঁ, সরল কোণ। আর যদি দুইটি কোণের সমষ্টি মিলে যদি আমাদের 90 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় পূরক কোণ। দুইটি কোণের সমষ্টি মিলে যদি 180 ডিগ্রি হয় তখন একে অপরের সম্পূরক কোণ হয়, অর্থাৎ পরস্পরকে সম্পূরক কোণ বলে। এরপর হচ্ছে আমরা ত্রিভুজ। ত্রিভুজ থেকে বিগত বছরগুলোতে কয়টি প্রশ্ন এসেছিল এবং কীরকম প্রশ্ন এসেছিল সেগুলো দেখবো আজকে আমরা। দেখো, যদি একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2:3:4 হয় তবে সবচেয়ে বড় কোণটির মান কত? দেখো, একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত রয়েছে এবং সবচেয়ে বড় কোণটি বলা হচ্ছে। তুমি আগে বলো একটি ত্রিভুজে কয়টি কোণ থাকে? অবশ্যই বলবা 3টি কোণ থাকে। ত্রিভুজটা কি রকম? ত্রিভুজটা হচ্ছে আমরা এইভাবে দেখি। এই কোণ, এই কোণ, এই কোণ, আমি বলতেছি এটা এ কোণ, এটি বলতেছি বি কোণ, এটি বলতেছি সি কোণ। যদি তুমি এখানে পরিমাপ করো, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান কত হবে? 180 ডিগ্রি। হ্যাঁ, তিনটে কোণের টোটাল পরিমাণ হচ্ছে আমার 180 ডিগ্রি। ওকে, একটি ত্রিভুজে 3 কোণ থাকে, 3 কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। এখন তোমাকে বলা হচ্ছে একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2:3:4, অর্থাৎ এই অনুপাতে তাদেরকে ভাগ করা হয়েছে। এখন আমি এখানে 3টা কোণই বের করব। দেখো, প্রথম কোণ আমি জানি না কোনটা বড় কোনটা ছোট, এরপর হচ্ছে দ্বিতীয় কোণ, এরপর হচ্ছে আমাদের তৃতীয় কোণ। ওকে, প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ। দেখো, প্রথম কোণ যেটা হবে সেটা কি 180 এর একটা অংশ হবে না? অবশ্যই। তাহলে 180 এর কি
কিছু অংশ হবে। দ্বিতীয় কোণ যেটা হবে সেটাও কি 180 এর একটা অংশ হবে না? অবশ্যই। তৃতীয় যেটা হবে সেটাও কি 180 ডিগ্রির একটা অংশ হবে না? অবশ্যই এটার একটা অংশ হবে। এখন কোন ধরনের অংশ হইতে পারে? আগে অনুপাতগুলো দেখো 2:3:4, অনুপাতগুলোকে তুমি একটু যোগ করবা, 2 + 3 + 4, তাহলে তুমি দেখতে পাচ্ছ 2 আর 3 5, 5 আর 4 কত 9, এখানে একটা বাক চিহ্ন দিবা, 9 বসাবে, এখানেও ঠিক 9 বসাবে, এখানেও বাক চিহ্ন 9 বসাবা। এখন উপরে কি বসবে? উপরেরগুলো আমি একটু অন্য কালার দিয়ে লিখতেছি। দেখো প্রথম কোণ মানে এখানে কয় অনুপাতে ভাগ করছে বলতে, প্রথমটা 2, এখানে 2, দ্বিতীয়টা 3, তৃতীয়টা 4। এর মানে কি বোঝায়? গুণ বোঝায়। তাহলে 9 এখানে 9, 9 দ্বিগুণ হচ্ছে 18, এখানে থাকা হচ্ছে 0। তাহলে 20 আর 2 যদি তুমি গুণ করো, 20 দ্বিগুণে কত ডিগ্রি পাও? 40 ডিগ্রি, মানে প্রথম কোণটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি। এরপরে এখানে যদি কাটো, 9 দ্বিগুণ হচ্ছে 18, এখানে 20, 3 20 হচ্ছে 60, অর্থাৎ দ্বিতীয় কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এরপরে হচ্ছে 9 দ্বিগুণ হচ্ছে 18, এখানে 0 20, তাহলে 4 20 কত? 4 20 হচ্ছে 80 ডিগ্রি। তাহলে এখানে প্রথম কোণ, দ্বিতীয় কোণ, তৃতীয় কোণ বের হয়ে গিয়েছে। এই প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করছে সবচেয়ে বড় কোণের মান কত। তাহলে সবচেয়ে বড় কোণ কোনটা? এখানে এটি হচ্ছে সবচেয়ে বড়। আবার এখানে সবচেয়ে ছোট কোনটা? এটি হচ্ছে সবচেয়ে ছোট। এটি হচ্ছে কোনটা? এটি হচ্ছে আমাদের মধ্যবর্তী যেটি রয়েছে সেটি। তাহলে যদি আমাদের এখন প্রশ্ন করা হয় তিনটে কোণের পরিমাণ কত কত, সেটিও বের করতে পারবো। সবচেয়ে বড় কোণ সেটিও বের করতে পারবো, সবচেয়ে ছোট কোণ সেটিও বের করতে পারবো, এবং মধ্যবর্তী কোণের পরিমাণটা কত সেটিও কিন্তু আমরা বের করতে পারবো। এখন আমাদের আনসারটা আসলে কারেক্ট কিনা সেক্ষেত্রে আমরা এটি বিবেচনা করতে পারি, তিনটে কোণের পরিমাণের যোগফল বের করতে পারি। যেমন 40 আর 60 হচ্ছে 100, 100 সাথে 80 যোগ করলে 180 ডিগ্রি, তাহলে তিনটা কোণের সমষ্টি আসতেছে 180 ডিগ্রি। তাহলে আমি যে অনুপাতে কাজটা করছি, আমার আনসারটা কারেক্ট আনসার। তাহলে এখানে আনসার কোনটা হবে? সবচেয়ে বড় কোণটির মান ডি অপশন, অর্থাৎ ডিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, 2 নম্বর প্রশ্নটি দেখো, যদি ABC ত্রিভুজের AB = AC হয় তাহলে নিচের কোনটি সঠিক নয়? তাহলে দেখো আমি একটা ত্রিভুজ অঙ্কন করতেছি, তুমি তোমার যেটা ভালো লাগে অনুসারে ত্রিভুজটা সাজাইতে পারো, ABC। এখন বলা হচ্ছে এখানে AB এবং AC সমান, এটা আমি একটু কালার করে দিচ্ছি। এই যে AB এবং হচ্ছে AC, এই দুইটি বাহু হচ্ছে সমান, BC বাহুটা হচ্ছে ভিন্ন। তাহলে নিচের কোনটি সঠিক নয়? ওকে, প্রথম অপশন দেখো AB, অর্থাৎ AB এটার পরিমাণটা AC + BC থেকে ছোট। দেখো এখানে প্যাড কোন দিকে? এটাতে একটু দেখো, এটাতে প্যাড কিন্তু এই দিকে, প্যাড এইভাবে। তাহলে এই যে AB পরিমাণটা বলা হচ্ছে AC + BC থেকে প্যাড যার দিকে, মনে রাখবা প্যাড যার দিকে সে বড়। তাহলে AC + BC, অর্থাৎ তুমি যদি AC + BC কে যদি তুমি কাজ করো, সেক্ষেত্রে দুইটাকে যদি যোগ করো, এটার থেকে বড় হবে না? অবশ্যই বড় হবে। তাহলে এটা কি সঠিক নাকি সঠিক নয়? এটা তো সঠিক আছে, আমাকে বের করতে হবে সঠিক নয়। তাহলে আমার এটি হবে না, কারণ এটা তো হচ্ছে কারেক্ট আনসার, বুঝাইতে পারে না। কিন্তু এখানে কারেক্ট আনসার খোঁজানো, সঠিক নয় কোনটি, এটা তো ঠিক আছে। তাহলে ঠিক নয় কোনটি সেটা বের করতে হবে। আমি আরও সুবিধার জন্য তোমাকে এটা বলে দিলাম হচ্ছে 5 মিটার, এটি 5 মিটার, এটি মনে করো হচ্ছে 3 মিটার। হ্যাঁ, দুইটি বাহু হচ্ছে সমান, আরেকটি হচ্ছে ভিন্ন। তাহলে AB বাহুর পরিমাণটা তুমি কত নিতে পারছো? এখানে 5। তাহলে এখানে কাজটা সঠিক কিনা, দুইটার পরিমাণ যোগ করা, 5 + 3, 5 + 3 মানে হচ্ছে এই ঘটনা আসতে আসতে এইভাবে, অর্থাৎ 5 থেকে 8 বড়। হ্যাঁ, তাহলে এটা তো সঠিক। সঠিক নয় কোনটা? AC থেকে AB + BC কি হবে বলছে? বড় হবে বলছে। AC এর পরিমাণটা কত? AC এর পরিমাণটা হচ্ছে 5 থেকে কে বড় হবে বলছে? AB + BC। AB মানে হচ্ছে আমাদের 5 + BC মানে 3। হ্যাঁ, 5 থেকে 8 বড় না? এইভাবে না, 5 থেকে 8 তো অবশ্যই বড়। হ্যাঁ, তাহলে এটিও হবে না। কেন? এটি হচ্ছে আমাদের সঠিক আনসার। AC + BC = AB + BC। AC মানে হচ্ছে আমাদের 5 প্লাস BC মানে হচ্ছে 3 ইকুয়াল AB + BC। AB মানে হচ্ছে 5, BC মানে হচ্ছে 3। তাহলে এখানে 5 3 8 ইকুয়াল এখানেও 5 3 8, এটাও তো সঠিক আনসার। এখন সঠিক নয় কোনটা সেটি বের করতে হবে। BC + AC, তাহলে BC মানে কত হবে? BC মানে হচ্ছে 3 প্লাস AC মানে কত? AC মানে 5। ওকে, এরপরে বলছে এটা বড় হয় কিনা আমরা দেখব। AB + BC, তাহলে AB মানে হচ্ছে 5, আবার BC মানে হচ্ছে কি 3। তাহলে এখানে 3 আর 5 8, এখানে 5 আর 3 8। তাহলে এটা কি 8 থেকে কি 8 বড় হয়? না, এটা কি হবে? সমান হইতে পারবে জানা,
এটা তো বড় হইতে পারবে না। তাহলে এটা কি আমাদের সঠিক? না, এটি সঠিক নয়। সো এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এখানে এটা বড় হবে না, কি হইতে পারবে? সমান হইতে পারবে। সো এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। যদিও তোমার কাছে গ্রেটার দ্যান লেস দ্যান এগুলো যখন আসবে তখন তোমার কাছে মনে হবে যেটি কঠিন প্রশ্ন, কিন্তু কঠিন না, একেবারে সহজ যদি তুমি করতে জানো। মনে রাখবো প্যাড যার দিকে হবে সে হবে বড়, আর প্যাড যার পিছনে সে থাকবে ছোট। যেমন এখানে হচ্ছে এসিটা ছোট, বি প্লাস বিসি এর পরিমাণটা হবে বড়। 3 নম্বর প্রশ্নটি দেখো, নিচের কোনটি সমকোণী ত্রিভুজের বাহু নয়? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবা যে আমাদের পিথাগোরাসের উপপাদ্যটা মনে রাখতে হবে। কি বলেছি ভাইয়া? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, মানে আমার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হইতে হবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। ভাই আমি এখানে অতিভুজ কাকে ধরবো, লম্ব কাকে ধরবো, ভূমি কাকে ধরবো? যেমন এখানে দেখো 3, 4, 5, এখানে সবচেয়ে কে বড়? 5টা হচ্ছে সবার বড়। সো এটাকে তুমি অতিভুজ ধরবা। তাহলে অতিভুজ ধরে সমান আসলে সেটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের 3টি বাহু হবে। তাহলে এখানে 5 স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের, একটি হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে 5 5 25 ইকুয়াল 9 প্লাস 16। তাহলে 9 16 25 আর 25, তাহলে এটিতে হচ্ছে আমাদের ত্রিভুজের বাহু। কিন্তু এখানে বলছে ত্রিভুজের বাহু নয়, তাহলে এটি হবে না। এরপরে 5 12 13, এখানে কে বড়? 13 বড়। সো 13কে আমরা কি ধরবো? অতিভুজ। তো অতিভুজ ধরে কাজ করে, এটি হচ্ছে আমাদের এ অপশন ছিল। এরপর এটি আমরা বি অপশন। তাহলে 13 স্কয়ার ইকুয়াল, একটি হচ্ছে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, হলে 13 13 100, 13 13 হচ্ছে 169 ইকুয়াল হচ্ছে এখানে 25 প্লাস 144। তাহলে 169 সমান 169। হ্যাঁ, এটিও তো হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ হয়, বাট এক্ষেত্রে বলছে বাহু হইতে পারবে না, 3টি বাহু হইতে পারে না, তাহলে এটিও হবে না। এরপরে 7 24 25, এখানে কে বড়? 25 বড়। সো 25 দিয়ে করো সি অপশনটা। 25 স্কয়ার ইকুয়াল 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আনসারটা কত হইতে পারে একটু আমাকে বলতে পারো তোমরা? এই ক্ষেত্রে আনসারটা কত হইতে পারে? হ্যাঁ, তাহলে 20 কিভাবে? 20 হচ্ছে 5 স্কয়ার। তাহলে 25 স্কয়ার মানে তো তোমরা জানো যে সাধারণত কত হয় সেটা। হ্যাঁ, 25 স্কয়ার মানে তোমরা জানো যে হচ্ছে এখানে 625 হয়। এরপরে 7 7 কত হয়? 7 7 হচ্ছে 49 হয়। তারপরে হচ্ছে 24 স্কয়ার মানে কত? 24 স্কয়ার মানে এটি একটু মনে রাখবে 576 না? তাহলে 576 হলে এটি হচ্ছে 625, আর এটি হচ্ছে 9 আর 6 15 আর 5 হাতে 1, 1 আর 7 8, 8 আর 4 হচ্ছে 12 আর 2 হাতে 1, 1 5 6। এটিও তো সমকোণী ত্রিভুজের বাহু হবে, বাট এখানে বলছে যে বাহু নয়, তাহলে এটি আমাদের হচ্ছে না। এরপরে 9 12 16, সো এটি হবে আমাদের কারেক্ট আনসার। কেন? 3টা যেহেতু হয় নাই, এটি কারেক্ট আনসার হইতে হবে। এইভাবে তুমি দাগান্বিত করতে পারো, অথবা তুমি নিজেও বের করে করতে পারো। কিন্তু আমাদের মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা এরকম যাদেরকে বাহু হিসেবে দেখবো সেখানে সবচেয়ে বড় যে থাকবে তাকে আমরা অতিভুজ হিসেবে নিব, আর বাকি দুইটাকে লম্ব এবং ভূমি হিসেবে নিব। যদি আমি তোমাকে চিত্রের মাধ্যমে একটু দেখিয়ে দিই, দেখো এটি যদি আমার একটি ত্রিভুজ হয়, মনে রাখবা একেবারে একদম শুয়ে আছে, আরেকজন হচ্ছে একেবারে দাঁড়ানো আছে, তাদের এই মধ্যবর্তী কোণটা হচ্ছে হয় 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি থাকলে আমি মনে করি এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। এই যে বি কোণটা, এই বি কোণটা কত ভাইয়া? 90 ডিগ্রি। সো এটার নাম হবে সমকোণ। যেহেতু একটা ত্রিভুজের মধ্যে আমরা একটা সমকোণ পাচ্ছি, দেখো একটা সমকোণ পাবা, তখন এই সম্পূর্ণ ত্রিভুজকে বলা হবে সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের এই সমকোণের যে বিপরীত বাহু, মানে সমকোণটা দেখো এবি এর সাথে বিসি এর সাথে লাগানো আছে, বাট এই বাহুর সাথে লাগানো নাই। যার সাথে লাগানো থাকবে না তাকে বলা হয় অতিভুজ। তাকে বলা হয় কি ভাইয়া? অতিভুজ। আর নিচে যে সমানো আছে তাকে বলা হয় হচ্ছে ভূমি, আর যে লম্বা বাবা আছে ওকে বলা হয় লম্ব। ঠিক আছে, তাহলে এখানে আনসার কোনটা? ডি অপশনটা কারেক্ট আনসার। ওকে, এরপরে 4 নম্বর প্রশ্নটি দেখো, যদি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 5 ইঞ্চি ও 6 ইঞ্চি হয়, তবে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য নিচের কোনটি হতে পারে না? দেখো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য কত আছে? 5 আছে এবং 6 আছে।
এখন তৃতীয় বাহু এখানে কোনটি হইতে পারবে না। মনে রাখবে যে ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্যের যোগফলটা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, মানে এখানে 5 + 6 কত 11, এই 11টা তৃতীয় বাহু অপেক্ষা কি হবে বৃহত্তর হবে। তাহলে যদি 9 নাও, প্রথম অপশনটা দেখো 11 এখানে হবে 9, এটি হবে তৃতীয় বাহু। এটা কেন বলছে নিচের কোনটি তৃতীয় বাহু হইতে পারবে না, এটি তৃতীয় বাহু হইতে পারে কেন, কারণ দুই বাহুর যোগফলটা 9 থেকে বড়, তাহলে এটি হইতে পারে, কিন্তু এখানে বলছে হইতে পারে না, তাহলে এটি তো সঠিক, এটা হবে না, রং আনসারটা এখানে বিবেচিত হবে বি। এরপর হচ্ছে 3 ইঞ্চি বলতে, তাহলে 11 তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর না, হ্যাঁ, তাহলে এটিও তো হচ্ছে না। সিটা দেখো, সিটা বলা হচ্ছে 6, তাহলে 11 থেকে কি 6 বড় না, অবশ্যই বড়, তাহলে এটিও হবে না। ডিতে চলো, ডিতে যদি একটু দেখো 11 থেকে কি বড় ভাইয়া, সরি 11টা 12 থেকে কি বড় না, তৃতীয় বাহুটা এখন দুই বাহুর যোগফল থেকে বেশি হয়ে যাচ্ছে না, হ্যাঁ, তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে যে কোনটি হইতে পারে না তৃতীয় বাহু, এটি কোনোদিনও তৃতীয় বাহু হইতে পারবে না। সো তুমি এখন ধারণা পেয়ে গেছো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে প্রশ্নগুলো হয় জ্যামিতি থেকে বেশিরভাগ হচ্ছে সঠিক 9 টাইপের। এই প্রশ্নগুলো তুমি মনে হবে যে মানে আমি আনসারটা এটা দাগায় দিয়ে আসি, কারণ 9 থেকে 11টা বড়, সো এটি হচ্ছে তৃতীয় বাহু হইতে পারে কারণ ছোট, কিন্তু বাকি অপশনগুলো তুমি দেখলে তখন বুঝতে পারবা যে আসলে কারেক্ট আনসার কোনটা হয়। হ্যাঁ, 5 নম্বর প্রশ্নটি দেখো, একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত। বাহুগুলোর অনুপাত মানে এর আগে আমরা করেছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি ভাইয়া, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বলেছি যে বাহু হচ্ছে বৃহত্তম সেটিকে আমরা কি নিব, অতিভুজ নিব, তাহলে এটা অতিভুজ, এটি অতিভুজ, এটি অতিভুজ, এটি অতিভুজ। এখন কোনটা একটি সমকোণী ত্রিভুজের আসলে অনুপাত, বাহুগুলোর অনুপাতটা কত, এখানে কোনটা হবে সেটা একটু দেখো। যদি আমি 4 নিয়ে কাজ করি তাহলে হচ্ছে 4 স্কয়ার ইকুয়াল হচ্ছে আমার লম্বটা আমি 2 দিলাম, 2 স্কয়ার প্লাস এটি হচ্ছে আমাদের 3 স্কয়ার, তাহলে 4 4 হচ্ছে 16, 2 2 4 প্লাস 3 তারিখে হচ্ছে 9। এটা হচ্ছে আমি এ অপশন নিয়ে কাজ করতেছি, তাহলে 16, 9 আর 4 কত, 9 আর 4 13। এটি কখনো সম্ভব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা সমান হচ্ছে না, তাহলে এ বাদ, অর্থাৎ অনুপাত এটি হবে না। এরপরে 3:4:5 নিয়ে কাজ করলে বি অপশন যেটি আছে সেটি হচ্ছে আমার 5 স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার সমান লম্ব অর্থাৎ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এখানে হবে 25 সমান 3 তারিখে 9 প্লাস 4 4 16, তাহলে এইদিকেও 25, এইদিকেও কি, এইদিকেও 25। হ্যাঁ, তাহলে এটাতে কিন্তু মিল আছে, তাহলে অনুপাত হবে আমার এটা। বেশ সিটা একটু দেখেন, সিটা কেন হবে না, সিটা একটু দেখো, 6টা বড়, তাহলে 6 স্কয়ার সমান হচ্ছে 4 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার, 6 6 কত 34 সমান 4 4 16 প্লাস 5 5 25। এখন দেখো তো 34 সমান 25 আর 16 কত হয়, 25 আর 16 হচ্ছে আমাদের 41, তাহলে এটা কি হবে না, সো এটিও হবে না। সো এরকমভাবে তুমি দেখবা যে ডিও হবে না, এখানে অনুপাত কত তখন হবে আমাদের অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেটা মেনটেন করবে সেটি হবে আমাদের অনুপাত। হ্যাঁ, তাহলে আমাদের বি অপশনটা রয়েছে, বি অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বাকিগুলো কেন হবে না সেটি আমরা দেখিয়েছি। এরপরে 6 নম্বর প্রশ্নটি দেখো, নিম্নের কোনটি একটি ত্রিভুজের বাহুর অনুপাত হতে পারে না। এখানে কিন্তু আবার অনুপাত হতে পারবে না এই টাইপের। সো আমরা তো জানি কোনটি ত্রিভুজের বাহুর অনুপাত হইতে পারবে না, বাহুর অনুপাত হওয়ার জন্য হচ্ছে দুইটির যোগফলটা তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর। আমরা জানি যে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এই অপশনটা দেখো, এই অপশনটাতে তুমি যদি দুইটা যোগ করো 3 + 4, এখানে দুইটি বাহুর যোগফল 5। হ্যাঁ, তাহলে এখানে 7টা হচ্ছে 5 থেকে বড়, তাহলে এটা তো অনুপাত হইতে পারবে, কিন্তু এখানে বলছো হইতে পারবে না, তাহলে এ বাদ। বি নিয়ে কাজ করো, বি নিয়ে যদি কাজ করো 4 + 5 > 7, তাহলে এখানে 4 আর 5 9, 9 থেকে অবশ্যই 7 থেকে অবশ্যই 9 বড়, তাহলে এটিও তো হইতে পারে, কিন্তু এখানে বলছো হইতে পারবে না। সি নাম্বারে দেখো 3 + 4 > 7 এরকম হওয়ার কথা, কিন্তু এখানে 7টা কি 7 থেকে বড় হবে কখনো না, এটা সমান হইতে পারবে যে,
এটা তো কিন্তু বড় হচ্ছে না, কিন্তু এখানে দুইটি বাহুর যোগফল মিলে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতো তখনই ত্রিভুজের কি অনুপাত হইতে পারত, কিন্তু এখন অনুপাত হইতে পারবে না তারা, কারণ দুইটি বাহুর যোগফলটা তৃতীয় বাহুর সমান হয়ে যাচ্ছে। সো আমাদের প্রশ্নের যে আনসার হচ্ছে এটা। বুঝাইতে পারছি ভাইয়া কথা? এরপরে দেখো 7 নম্বরে বলা হচ্ছে পি কিউ আর ত্রিভুজের বৃহত্তম বাহু পি আর হলে নিচের কোনটি বৃহত্তম হবে? একটা ত্রিভুজ অঙ্কন করি। দেখো এখানে বলা হচ্ছে পি আর ত্রিভুজের বৃহত্তম বাহু, একটা পি আর নিলাম এবং আমি ত্রিভুজটা অঙ্কন করলাম। হ্যাঁ, যদি মনে হচ্ছে দুই বাহু সমান হয়ে গেছে না, আরেকটু তাহলে একটু আমি গিয়ে করে আঁকি। দেখো ওকে, এই বাহুটা এখন বৃহত্তম, এটি হচ্ছে আমার কি পি আর। ত্রিভুজটা কি বলছে? পি কিউ আর। তাহলে পি কিউ আর একটা ত্রিভুজ যেখানে পি আর হচ্ছে আমাদের বৃহত্তম বাহু হলে নিচের কোনটি বৃহত্তম হবে? দেখো এখানে সবচেয়ে বৃহত্তম বাহু কোনটা? এইটা। মনে রাখবা যে বৃহত্তম বাহুর অপোজিট সাইডে অর্থাৎ বিপরীত, যেমন বৃহত্তম বাহু এই কোণটার সাথে লাগানো আছে, এই কোণটার সাথে লাগানো আছে, কিন্তু এই কোণটার সাথে কি লাগানো আছে? নাই। বৃহত্তম বাহুটা যার সাথে লাগানো থাকবে না সেটি হবে আমার এই ত্রিভুজের বৃহত্তম কোণ। তাহলে এক্ষেত্রে বৃহত্তম কোণ কোনটা হবে? কিউ যেটি রয়েছে, এই কিউটা হচ্ছে আমাদের বৃহত্তম কোণ। 8 নম্বর প্রশ্নটি একটু দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 ইঞ্চি এবং একটি পার্শ্ব 5 ইঞ্চি হলে অপর পার্শ্বের দৈর্ঘ্য কত? সমকোণী ত্রিভুজটা আমরা অঙ্কন করতে জানি। সমকোণী ত্রিভুজটা আমাদের এভাবে অঙ্কন করতে হয়। এখানে বলা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, অতিভুজ মানে 90 ডিগ্রি যেটা আছে এটার বিপরীতে যেটা আছে এটিতে অতিভুজ। অতিভুজ বলা হচ্ছে 10 ইঞ্চি। এরপর বলা হচ্ছে একটি পার্শ্ব 5 ইঞ্চি, এটিও ধরতে পারে এটিও ধরতে পারে, আমার ইচ্ছা আমি এটা ধরলাম। 5 ইঞ্চি হলো অপর পার্শ্বের দৈর্ঘ্য, মানে এই পার্শ্বের দৈর্ঘ্যটা কত হয়। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি কি জানো ভাইয়া? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, তাহলে অতিভুজটা হচ্ছে tan, সো tan স্কয়ার ইকুয়াল লম্ব, লম্বটা হচ্ছে আমাদের হোয়াট আমরা জানি না, সো আমরা এক্সও দিতে পারি বা একেবারে হোয়াট দিয়ে করে দিই। হ্যাঁ, হোয়াট হোল স্কয়ার প্লাস ভূমিটা হচ্ছে 5 স্কয়ার। তাহলে tan স্কয়ার মানে হচ্ছে আমার 100, এখানে হচ্ছে হোয়াট স্কয়ার প্লাস এখানে হচ্ছে 25। তাহলে হোয়াট স্কয়ার প্লাস 25 ইকুয়াল হচ্ছে 100, সো হোয়াট স্কয়ার ইকুয়াল হচ্ছে 100 মাইনাস 25, হোয়াট স্কয়ার মানে হচ্ছে 75। তাহলে হোয়াট স্কয়ার যেটি আসছে সেটি হচ্ছে আমার কত আসছে ভাইয়া? 75। সো এখন হোয়াট স্কয়ার এটি তুমি বর্গমূল করে দাও। কেন ভাইয়া? এই বর্গে বর্গমূল কাটা যায়, অর্থাৎ হোয়াট অপর পার্শ্বের দৈর্ঘ্যটা আমরা কত জানি না, এটা আমি ভাঙতে পারি কত? 3 25 75, অর্থাৎ 25 ইন্টু 3। সো হোয়াট ইকুয়াল 25কে যদি বর্গমূল থেকে নিয়ে আসো সেক্ষেত্রে 5 ইন্টু √3। হ্যাঁ, তাহলে 5√3 কোথায় রয়েছে? বিতে রয়েছে। আমাদের বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, এরপরে একটু দেখো আমাদের হচ্ছে যে টপিকটি, এটি হচ্ছে আমাদের চতুর্ভুজ। এই চতুর্ভুজ থেকে কীরকম প্রশ্ন হয়েছিল সেটি আমরা দেখব। হ্যাঁ, বর্গক্ষেত্রের পাশাপাশি দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগের মাধ্যমে অঙ্কিত চতুর্ভুজটি কি হবে? আগে আমাদের বর্গক্ষেত্রটা একে দেখাইতে হবে। বর্গক্ষেত্র হচ্ছে মনে করো এটি, চার বাহু মনে করো সমান, যদি একটু সুন্দর হয় না আঁকতে পারি না, এরকম হইতে পারে। বর্গক্ষেত্রের পাশাপাশি দুই বাহুর, আচ্ছা দুই বাহুর মানে হচ্ছে দেখো এই বাহু মনে করো এই বাহু সমান, এই বাহু এবং এই বাহু সমান। এখন বলা হচ্ছে পাশাপাশি দুই বাহুর মধ্যবিন্দুর, দেখো যদি আমি এটা নিয়ে কাজ করি, এটার মধ্যবিন্দু এইটা, এটার মধ্যবিন্দু এটা, অর্থাৎ এ বি রেখার মধ্যবিন্দুটা হচ্ছে ডি এবং সি ডি রেখার মধ্যবিন্দু, এখানে এ বি রেখার মধ্যবিন্দু তুমি এফ ধরো, এরপর হচ্ছে সি ডি রেখার মধ্যবিন্দু হচ্ছে জি। বলা হচ্ছে বর্গক্ষেত্রের পাশাপাশি দুই বাহুর, এই যে দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগের মাধ্যমে, এই যে সংযোগ হয়েছে, সংযোগের মাধ্যমে অঙ্কিত চতুর্ভুজটি কি হবে? দেখো তো, সংযোগের মাধ্যমে এটা মনে করো অঙ্কন করছো, তাহলে অঙ্কিত চতুর্ভুজ কি হবে? এখন দৈর্ঘ্য একই আবার দুই দিকের প্রস্থ একই, তাহলে দেখো এই এবং এই রেখা, তারপর হচ্ছে এফ বি রেখা এবং জিডি রেখা হচ্ছে সমান, তাহলে দুইটি বাহু সমান সমান্তরাল, আবার এদিকে দুইটি বাহু সমান এবং সমান্তরাল, তখন কিন্তু এফ জি বিডিটা যদি তুমি দেখো, দেখবা যে হচ্ছে এটি আয়ত পাচ্ছ তুমি। বুঝতে পারছি? তাহলে এটিকে রম্বস হবে না, এটিকে স্কোয়ার বা বর্গ হবে না, এটি রেক্ট্যাঙ্গেল বা কি হবে? আয়ত।
2 নম্বর প্রশ্নটি দেখো, একটি বর্গাকার গুদাম ঘরের মেঝের আয়তন 20,000 বর্গফুট হলে প্রতি পাশের দৈর্ঘ্য প্রায় কত ফুট হবে? দেখো বর্গাকার বলছে, বর্গাকার গুদাম মেঝের আয়তন। বর্গাকার আয়তন বললে এখানে হচ্ছে তোমার একটু তুমি হতাশায় ভুগতে পারো, সেক্ষেত্রে না। বর্গাকার যখন বলছে আয়তন বললাম মানে এটি ক্ষেত্রফল, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার মানে বাহুর স্কোয়ার, ইকুয়াল কত হবে তাহলে ভাইয়া 20,000। ওকে, এখন আমাকে কি বের করতে হবে? প্রতি পাশের দৈর্ঘ্য, প্রতি পাশের দৈর্ঘ্য মানে বাহুর দৈর্ঘ্যটা। সো উভয় পাশে তুমি কি করে দিবে ভাইয়া? বর্গমূল করে দিবে। তাহলে বর্গমূল কাটা যায়, এ ইকুয়াল টু হচ্ছে 141 দশমিক সামথিং হবে এখানে। যদি এটাকে বর্গমূল করো সেক্ষেত্রে আমাদের যে এ অপশন রয়েছে, এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 3 নম্বর প্রশ্নটি দেখো, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 ফুট এবং প্রস্থ 6 ফুট হলে ক্ষেত্রফল কত হবে? একটি আয়তক্ষেত্র আগে আঁকো। আয়তক্ষেত্র মানে হচ্ছে আমাদের আয়তক্ষেত্র মানে কি? আয়তক্ষেত্র মানে দেখো এ বি সি ডি। এক্ষেত্রে এ বি বাহু সমান হচ্ছে ডিসি বাহু। এই যে এ বি বাহু এবং ডিসি বাহু সমান, আবার হচ্ছে আমাদের এডি বাহু এবং হচ্ছে বিসি বাহু সমান। কি ভাইয়া? এডি বাহু এবং বিসি বাহু হচ্ছে সমান। তাহলে এই দুইটি বাহু হচ্ছে সমান, সেটি হচ্ছে আমাদের আয়ত। এখন বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের কর্ণ, তুমি যে কোনো একটি কর্ণ নিতে পারো। আমি এই যে বিডি কর্ণটা নিচ্ছি। কর্ণ মানে হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্ত, এই প্রান্ত থেকে এই প্রান্ত, দুইটি কর্ণ রয়েছে, আমি একটি কর্ণ নিচ্ছি। যেহেতু একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 ফুট বলছে, এটার মান বলা হচ্ছে 10 ফুট এবং প্রস্থ 6 ফুট। প্রস্থ মানে হচ্ছে আমাদের এটা ধরতে পারো, প্রস্থ হচ্ছে 6 ফুট। এখন বলা হচ্ছে ক্ষেত্রফলটা কত? একটা আয়তক্ষেত্রের কর্ণ 10 ফুট এবং প্রস্থ 6 ফুট হলে ক্ষেত্রফলটা কত, মানে ABCD এটার ক্ষেত্রফলটা কত হবে? তুমি দেখো এটা 6 ফুট মানে এটাও 6 ফুট। ওকে, তুমি যদি মোটামুটি এই দৈর্ঘ্যটা জানি যাও তাহলে এই দৈর্ঘ্যটাও কিন্তু জেনে যাচ্ছ, দেন হচ্ছে তুমি ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবা। আগে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা আপাতত দৈর্ঘ্য হিসেবে 6 পাচ্ছি, এটি দৈর্ঘ্য, কিন্তু প্রস্থ বিসি বা এর পরিমাণটা আমরা জানতেছি না বা পাচ্ছি না। আমাদের প্রস্থটা যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। দেখো তো একটু, তুমি যদি এই ডিবিসি এতটুকু নিয়ে চিন্তা করো, এই কোণটা কি ভাই আমাদের সমকোণ না? অবশ্যই সমকোণ। অবশ্যই এটা কি? অবশ্যই সমকোণ এটা। তাহলে সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। সো আমরা এটি একটি যেহেতু সমকোণী ত্রিভুজ পেয়েছি, অতিভুজ মানে হচ্ছে ট্যান অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে হচ্ছে আমাদের বিসি স্কোয়ার। হ্যাঁ, তাহলে ট্যান স্কোয়ার মানে হচ্ছে আমাদের 100, 6 স্কোয়ার মানে হচ্ছে 36 প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে 100 মাইনাস 36 ইকুয়াল বিসি স্কোয়ার। তাহলে 64 ইকুয়াল হচ্ছে বিসি স্কোয়ার। এখানে যদি তুমি বর্গমূল করে 8 পাবে, এদিকে পাচ্ছ বিসি, অর্থাৎ বর্গমূল করে দিলে তাহলে এই যে বিসি, এই বিসি এর পরিমাণটা আমরা কত পাচ্ছি? বিসি এর পরিমাণটা আমরা পাচ্ছি 8। ঠিক আছে, কত ভাইয়া? কেন? অতিভুজ স্কোয়ার ট্যান স্কোয়ার ইকুয়াল টু, এরপরে হচ্ছে আমাদের ভূমি স্কোয়ার মানে 6 স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব স্কোয়ার বিসি স্কোয়ার। সেক্ষেত্রে 36 এখানে ছিল, আমরা এখানে মাইনাস আকারে নিয়ে আসছি। সো বিসি ইকুয়াল পেয়েছি 8। তাহলে বিসি কি এই আয়তক্ষেত্রের প্রস্থ না? হ্যাঁ, তাহলে এটিও হচ্ছে আমাদের কত ভাইয়া? 8। অর্থাৎ এই বাহু সমান এবি বাহু এবং ডিসি বাহু সমান, সেটি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। সো প্রস্থ কত? প্রস্থ হচ্ছে আমাদের 8। তাহলে 6 আটা কত হবে? 6 আটা হবে 48। যেহেতু ক্ষেত্রফলের ক্ষেত্রে ফুট থাকবে না, আর বর্গ ফুট থাকবে, অর্থাৎ ফিট স্কোয়ার। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 48 যেটি রয়েছে এই অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এরপরে দেখো, তোমাকে বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ? একটি বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি ভাইয়া? পরিসীমা মানে হচ্ছে এই যে এটি একটি বর্গক্ষেত্র হইলে এই বর্গক্ষেত্রের 4টি বাহুর যোগফল। বর্গক্ষেত্রের 4টি বাহু তো সমান এ এ এ এ, তাহলে 4টি বাহুকে যোগ করলে কত পাচ্ছ? এ প্লাস এ প্লাস এ প্লাস এ, অর্থাৎ 4a। এরপর হচ্ছে তোমাকে বলা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এই যে বর্গক্ষেত্রের এই কর্ণের দৈর্ঘ্যটা তুমি যদি দেখো সেক্ষেত্রে তুমি পাবা √2 ইন্টু এ, অর্থাৎ √2 ইন্টু বাহু। এখন তোমাকে বলা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা কর্ণের দৈর্ঘ্যের কত কোণ? ওকে, আমরা লিখি বর্গক্ষেত্রের পরিসীমাটা √2a এর x গুণ। এরকম বর্গক্ষেত্রের পরিসীমা, এই পরিসীমাটা কর্ণের দৈর্ঘ্যের আমি বলতেছি x গুণ। এখন কত গুণ হবে? সো তুমি যদি এদিকে নিয়ে আসো √x ইন্টু √2a ইকুয়াল হচ্ছে আমার 4a। সো x ইকুয়াল হচ্ছে 4a ডিভাইডেড বাই হচ্ছে আমাদের √2a
তাহলে এ বাদ এক্স ইকুয়াল 4কে তুমি কি লিখতে পারো 2 ইন্টু 2 ডিভাইডেড বাই √2 ইকুয়াল, আবার এই 2কে লিখতে পারো √2 ইন্টু √2 ইন্টু 2 ডিভাইডেড বাই হচ্ছে √2। কীভাবে 4কে লিখছি 2 ইন্টু 2 2 দুগুণে 4, আবার এই 2কে লিখছি √2 ইন্টু √2, এরপর আবার 2 রয়েছে, তাহলে √2 চলে যায়, আর থাকে কি ভাইয়া 2√2। তাহলে 2√2 কোথায় আছে? 2√2 বি অপশনে রয়েছে। সো বি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। আর মনে রাখবা যে এক্সটা কীভাবে করবা, এখানে বলা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমাকে এক পাশে রাখবা, কর্ণের দৈর্ঘ্যের এর যার সাথে লাগানো থাকবে তার সাথে এক্সট্রা দিয়ে দিবা। এটি হচ্ছে খুবই শর্টকাট। 5 নম্বর প্রশ্নটি দেখো, যদি প্রতি বর্গফুট টাইলসের দাম 10 টাকা হয় তবে x গজ লম্বা এবং y গজ প্রস্থের একটি কক্ষে টাইলস লাগাতে কত টাকা খরচ হবে? x গজ লম্বা y গজ প্রস্থ মানে এটি বোঝানো হচ্ছে কি একটি আয়ত। তাহলে আমার দৈর্ঘ্য আছে কত ভাইয়া? দেখো, যদি প্রতি বর্গফুট টাইলসের দাম 10 টাকা হয় তবে x গজ লম্বা এবং y গজ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে x গজ, প্রস্থ হচ্ছে কি ভাইয়া y গজ। কিন্তু এখানে গজ দিয়ে হবে নাকি? যদি প্রতি বর্গফুট টাইলসের দাম বলছে, বর্গফুট বলছে, তাহলে গজটাকে ফুটে নিয়ে যাইতে হবে। তাহলে 1 গজ সমান কত ফুট? 3 ফুট। x গজ সমান 3x ফুট। বুঝা গেছে? 1 গজ সমান কত? 1 গজ সমান 3 ফুট। এরপর y গজ মানে হচ্ছে যেহেতু 1 গজ সমান 3 ফুট, সো y গজ মানে হচ্ছে 3y ফুট। দেখো 1 গজ সমান 3 ফুট, সো x গজ মানে হচ্ছে আমাদের 3x ফুট। এখন এটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ হইলে 3x ইন্টু 3y হলো 3 তারিখে 9xy বর্গফুট। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে 1 বর্গফুট টাইলসের দাম 10 টাকা হয়। কত? 1 বর্গফুট টাইলসের দাম কয় টাকা হয়? 10 টাকা। দেখো 1 বর্গফুটের দাম 10 টাকা, তাহলে 9xy বর্গফুটের দাম কত হবে? 9xy ইন্টু 10 টাকা, তাহলে 9.90xy টাকা হবে। বুঝতে পারছি কথা? কত টাকা খরচ হবে? 90xy, অর্থাৎ যে ডি অপশন রয়েছে ডি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। 6 নম্বর প্রশ্নটি দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 40, এক পার্শ্ব 5, অপর পার্শ্বগুলোর দৈর্ঘ্য নির্ণয় করো। আয়তক্ষেত্রের পরিসীমা দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি 4 বাহুর যোগফল। এটা যদি তুমি দৈর্ঘ্য x ধরো, এটাও x, এটাও y ধরো, এটাও y, তাহলে পরিসীমা কত হবে? নর্মালি চিন্তা করলে পরিসীমা কত হয় দেখো তো? পরিসীমা হচ্ছে এদিক থেকে শুরু করো, x প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 4টি ভাগ যোগ করছে x প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, তাহলে x অর্থাৎ 2টা x প্লাস কি 2টা y, সেখান থেকে তুমি 2 কমন নিতে পারো, 2 কমন নিলে x প্লাস ওয়াই। দৈর্ঘ্য আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অথবা 2 ইন্টু x প্লাস ওয়াই মনে রাখলে হবে। এখন বলা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমাটা তোমার 2 ইন্টু x প্লাস ওয়াই ইকুয়াল 40 দেওয়া আছে আয়তক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা লিখতে পারতেছি শর্ত মতে 2 ইন্টু x প্লাস ওয়াই ইকুয়াল 40, যেহেতু পরিসীমা, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল 40, এখানে 2 গুণাকার আছে, এটি যাবে ভাগাকারে, সো x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে আমার 20। এখন তোমাকে বলা হচ্ছে একটি পার্শ্ব 5, আবার এখানে x, এখানে x, এটি হচ্ছে 5 করা আছে। হ্যাঁ, তাহলে আমি x এর মান নিচ্ছি কত? 5, অপর পার্শ্বের দৈর্ঘ্য, তাহলে এখানে x এর মান 5 বসাই যাবে, আমি কি y তে বসাইতে পারবো? কোনো সমস্যা নেই। তাহলে 5 প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 20, সো y ইকুয়াল হচ্ছে 20 প্লাস 5টা এখানে গেলে -5, তাহলে এটি হবে আমার 15। তাহলে এই যে y, এই y এর মানগুলো হবে কত করে? 15 করে। তাহলে আমার একটির দৈর্ঘ্য দেওয়া ছিল x অথবা y, তুমি y ও দিতে পারো, x ও দিতে পারো। অপর পার্শ্বের দৈর্ঘ্য কত হচ্ছে? অপর পার্শ্বের দৈর্ঘ্য হচ্ছে আমার 15। না, অপর পার্শ্বগুলোর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ও আচ্ছা, অপর পার্শ্বগুলোর, তাহলে আমার নতুন করে বের হয়েছে এখানে 15, এখানে 15, একটার পার্শ্ব দেওয়া ছিল 5 এবং আরেকটা এটা হতে হবে 5, তাহলে আমি 15, 15, 5 তিনটা দৈর্ঘ্য পাবো। তাহলে 10, 10, 10 এটি হবে না, 5, 10, 10 না, 85, আর যেহেতু আগে থেকে 85 দেওয়া ছিল, সো 85 আবার 10, 10 না, 10, 10 নতুন করে বের হয় না। দেখো 5, একটা পার্শ্ব ছিল 5, অপর পার্শ্ব 5, আবার দুইটা করে নতুন 15 বের হয়েছে। সো আমাদের যে সি অপশন রয়েছে, এই সি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। একটা পার্শ্বের দৈর্ঘ্য দেওয়া ছিল মানে আয়তের মধ্যে 85, 85 পাবে, 15, 15, সো আমাদের সি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। 7 নম্বর প্রশ্নটি কি বলা হচ্ছে দেখো, যদি দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2:1 হয় তবে বর্গক্ষেত্র দুইটির পরিসীমার অনুপাত কত হবে? হ্যাঁ,
আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর স্কয়ার না? বাহু স্কয়ার। হ্যাঁ, আমি দুইটি বর্গ ধরতেছি, দেখো একটি হচ্ছে আমাদের প্রথম বর্গ, এরপর আমি আরেকটি ধরতেছি দ্বিতীয় বর্গ। প্রথম বর্গের ক্ষেত্রফলটা কি হবে? প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি ধরতেছি, মনে করো হচ্ছে এক্স হচ্ছে বাহু, এক্সের উপর স্কোয়ার, দ্বিতীয় বর্গের বাহু হচ্ছে আমাদের ওয়াই, ওয়াইয়ের উপর হচ্ছে স্কোয়ার। এখন তোমাকে বলা হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত। অনুপাত মানে হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার, এটা বলা হচ্ছে আর কি। যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলতেছে, তাহলে 2:1 মানে 2 ডিভাইডেড বাই 1। ওকে, এখন বলা হচ্ছে বর্গক্ষেত্র দুটির পরিসীমার অনুপাত। তাহলে এক্স যদি বাহু হয়, প্রথম বর্গে কি ছিল? এক্স বাহু ছিল, এই জন্য না হচ্ছে এক্সের উপর স্কোয়ার হয়েছে, এটা তো ওয়াই বাহু ছিল, এই জন্য ওয়াই স্কোয়ার হয়েছে। এটি প্রথম বর্গ, এটি দ্বিতীয় বর্গ, অবশ্যই এগুলা কি? ক্ষেত্রফল। এখন যদি ভাই আমি এই প্রথম বর্গের ক্ষেত্রে যদি পরিসীমাটা যদি জানতে চাই, পরিসীমাটা কত হবে দেখো তো। এখানে যেহেতু আমাদের বাহু আছে কি? বাহু আছে হচ্ছে এক্স, তাহলে পরিসীমাটা হবে আমাদের 4x। ঠিক দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমাটা কত হবে? পরিসীমাটা হবে আমাদের 4y। হ্যাঁ, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা যেহেতু এক্স স্কোয়ার, যেহেতু বাহু এক্স, পরিসীমা হবে 4x। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমাদের ওয়াই বাহু এবং ক্ষেত্রফল হচ্ছে ওয়াই স্কোয়ার, পরিসীমা হচ্ছে 4y। তাহলে যদি আমি 4x ইস টু 4y পাই, অর্থাৎ পরিসীমার অনুপাত হবে আমার 4x ইস টু 4y, ইস টু মানে হচ্ছে ভাগ 4x ডিভাইডেড বাই 4y, এটি লাগবে ইকুয়াল হচ্ছে আমাদের ওয়াই। ওকে, তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার, আমি এটাকে উভয় পক্ষ হচ্ছে আমাদের কি করে দিচ্ছি ভাইয়া? বর্গমূল করে দিচ্ছি, তুমি এরপরে বুঝে যাবা। ওকে, এখন এটা এটা বাদ, আবার এটা বাদ, আলাদা আলাদাভাবে দিয়ে দিতে পারবা। তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল √2 ডিভাইডেড বাই হচ্ছে 1, 1 এর উপর বর্গমূল থাকা মানে 1। এখন যদি দেখো এখানেও যদি তুমি 4 যদি দাও, এখানে যদি 4 যদি দাও, কোনো সমস্যা আছে না? 4 4 কেটে গিয়ে আর কোনো কিছু নেবে, এদিকে দিতে হবে না? কেন দিতে হবে না? এদিকে 4 এদিকে 4 এমন চলে যাচ্ছে। তাহলে 4x ডিভাইডেড বাই 4y আসছে না? অবশ্যই। তাহলে এটাকে আমি লিখতে পারবো 4x ইস টু 4y ইকুয়াল √2 ইস টু 1। তাহলে 4x কি প্রথম বা যেটি বর্গক্ষেত্র ছিল এটার পরিসীমা না? হ্যাঁ। 4y কি যেটা দ্বিতীয় বর্গক্ষেত্র ছিল সেটার পরিসীমা না? হ্যাঁ। তাহলে আমার কত আসতে হবে? √2 ইস টু 1, অর্থাৎ সি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। অনেকের আসবে 1 ইস টু √2, 1 ইস টু √2টা হবে না কেন? কারণ হচ্ছে তোমার প্রথম বর্গক্ষেত্র যেটি আছে এটা ধরে কাজ করতে হবে। তুমি সেটা ওয়াইও দিতে পারো, সমস্যা নেই, এটা তো এক্স দিতে পারো, সমস্যা নেই, কিন্তু বারবারই আসবে √2 ইস টু 1, এটি আনসার হিসেবে কাউন্ট হবে। কারণ হচ্ছে প্রথম বর্গক্ষেত্র থেকে তোমাকে শুরু করতে হবে। সো আমরা বর্গক্ষেত্রের একটি বাহু ধরে নিব, দুইটি বর্গক্ষেত্র যেহেতু দুইটির বাহু ভিন্ন হবে, তারপরে তাদের ক্ষেত্রফল নিয়ে কাজ করব যেভাবে শর্ত দিয়েছি অনুপাত আকারে, এরপরে তাদের পরিসীমার অনুপাতটা বের করে নিয়ে আসব। এরপরে দেখো কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য 16 ইঞ্চি হলে বর্গটির ক্ষেত্রফল কত বর্গ ইঞ্চি? ওকে, কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য, দেখো কোনো বর্গের কি বলছে? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 16 ইঞ্চি। তাহলে বর্গের ক্ষেত্রে ভাই আমরা কর্ণের দৈর্ঘ্য কি পাইছিলাম? কর্ণের দৈর্ঘ্য পাইছিলাম হচ্ছে √2 ইন্টু এ, এটি তো কর্ণের দৈর্ঘ্য হিসেবে পাইছিলাম। দেখো তো এখানে আমরা যখন বর্গ নিয়ে কাজ করছিলাম, এই যে এটি নিয়ে যখন বর্গ নিয়ে কাজ করছিলাম, তখন আমাদের মনে রাখতে পারে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের √2 এ। √2 এ, এখন √2 এ ইকুয়াল টু কত বলা হচ্ছে? 16 ইঞ্চি। তাহলে √2 এ ইকুয়াল 16। কেন ভাইয়া? কারণ কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য 16 ইঞ্চি। ওকে, তাহলে এটা কত হবে? এটা হবে 16 ডিভাইডেড বাই √2। তাহলে এটাকে তুমি আরেকটু কাজ করতে পারো, সেটা হচ্ছে 4 ইন্টু 4 ডিভাইডেড বাই √2। এটাকে আরেকটু কাজ করলে হচ্ছে 2 ইন্টু √2 ইন্টু √2, অর্থাৎ এখানে 2 এখানে 2, 2 দুগুণে 4 ইন্টু 4 ডিভাইডেড বাই √2। এটা বাদ, তাহলে এটি হচ্ছে আমাদের 4 দুগুণে 8, 8 √2 হচ্ছে আমার বর্গক্ষেত্রের কি আসতেছে? বাহুর দৈর্ঘ্য। কর্ণ ছিল 16, বাহুর দৈর্ঘ্য আসতেছে 8 √2। বর্গটির ক্ষেত্রফল কত বর্গ ইঞ্চি? তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল তো হচ্ছে এ স্কোয়ার, বাহু স্কোয়ার না? তাহলে ক্ষেত্রফল সমান এ স্কোয়ার সমান এ মানে হচ্ছে 8 √2, এরপর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে আলাদা আলাদাভাবে দিয়ে দাও, 8 স্কোয়ার ইন্টু √2 স্কোয়ার। তাহলে 8 8 64 বর্গ, এখানে বর্গমূল কাটা, আর তাকে হচ্ছে 2, 64 দ্বিগুণ হচ্ছে 128। সো এটি যেহেতু আমাদের ক্ষেত্রফল, তাহলে এটা হবে বর্গ ইঞ্চি। 128 যেটি রয়েছে, বি অপশনটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার।
ওকে, এখন আমরা আলোচনা করব বৃত্ত। বৃত্তটাও হচ্ছে আমরা জ্যামিতির মধ্যে অ্যাড করে নিয়েছি। সো বৃত্ত থেকে কীরকম প্রশ্ন হয়েছিল সেটা একটু দেখবো আমরা। ওকে, যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 40% কমানো হয় তবে উহার ক্ষেত্রফল কমবে। যদি তোমাকে ক্ষেত্রফল কমানো হয় অথবা ক্ষেত্রফল বাড়ানো হয় ওই টাইপের যদি কোনো জিনিস বলে, তুমি এই সূত্রটা মনে রাখবা, এফ প্লাস এস প্লাস এফ এস ডিভাইডেড বাই 100। বুঝাইতে পারছি কথা? কি বলছি ভাইয়া? এফ প্লাস এস ডিভাইডেড বাই এফ প্লাস এস প্লাস এফ এস ডিভাইডেড বাই 100। এখানে তুমি যদি বাড়াও সেক্ষেত্রে পজিটিভ দিবা, বাড়াইলে পজিটিভ দিবা, বাড়াইলে পজিটিভ দিবা, বাড়াইলে পজিটিভ দিবা, আর যদি কমাও সেক্ষেত্রে নেগেটিভ দিবা। এখন কি করছো? 40% কমানো হয়েছে, তার মানে নেগেটিভ। কত পার্সেন্ট? 40%। তাহলে এটা হবে -40, এটাও হবে -40। আর এক্ষেত্রে দেখো -40 মানে এটা -40 প্লাস এটা তো মাইনাস হয়ে যাবে। এরপরে এখানে সূত্রে প্লাস ঠিক থাকবে, এফ এফ মানে হচ্ছে -40 ইন্টু -40 ডিভাইডেড বাই কত হবে? 100। ওকে, তাহলে -40 প্লাস মাইনাসে প্লাস হয়ে যাবে না? হ্যাঁ, 4 4 16। তাহলে এখানে হচ্ছে 1600 ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা। তাহলে দেখো -40 প্লাস 16, তাহলে কত হবে? 40 40 80, 80 থেকে যদি আমাদের 16 চলে যায় তাহলে থাকে হচ্ছে 64%। এটা মাইনাস আসা মানে কি? মাইনাস আসা মানে হচ্ছে কমবে। বুঝতে পারছি কথা? মাইনাস আসা মানে কি? মাইনাস আসা মানে হচ্ছে কমবে। সো কমবে কত? কমবে হচ্ছে আমাদের 64%। আবারও বলছি, এফ প্লাস এস প্লাস এফ এস ডিভাইডেড বাই 100। যত পার্সেন্ট কমবে তত পার্সেন্ট বসাবা, কমাইলে মাইনাস, আর যদি বাড়ে সেক্ষেত্রে প্লাস। তাহলে -40 এটা প্লাস ছিল, এস এর পরিমাণ -40 আবার প্লাস, -40 ডিভাইড বাই 100। এখানে কিন্তু সূত্রের প্লাস ছিল, প্লাস মাইনাস আমি মাইনাস করে দিয়েছি। দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গ সেন্টিমিটার, উহার পরিধি কত? তাহলে ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে তোমার দেওয়া আছে পাই আর স্কোয়ার, কত হবে? 38.5। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু তুমি দিতে পারো 38.5 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 3.1416। তাহলে আর স্কোয়ার সমান 3 12 34, 3 13 কত? 39। অর্থাৎ আমাদের 12 পয়েন্ট সামথিং আসবে, 12 পয়েন্ট মনে করো এখানে সামথিং আসবে। এইভাবে মনে রাখলে হবে। আর ইকুয়াল এটাকে যদি বর্গমূল করে দাও তাহলে 3 তারিখে 9, আবার হচ্ছে 4 4 16, তার মানে 3 পয়েন্ট সামথিং আসবে, অর্থাৎ 3.5 বা এরকম আসতে পারে। হ্যাঁ, তো এখন কি বলছো? তোমাকে উহার পরিধির সূত্র কি ভাইয়া? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। তাহলে 2 ইন্টু 3.1416 ইন্টু 3.5 এরকম। তাহলে 3 × 6, 3 6 18। সো 18 বা এখানে তুমি দেখতে পাচ্ছ 3 × 6 318 মানে 20 থেকে তো আরও বেশি হবে। সো কাছাকাছি আছে 22 সেন্টিমিটার। ক্যালকুলেটারের সাহায্য ছাড়া হইলে এভাবে করে ফেলতে পারবা খুব কম সময়ে। পায়ের স্কোয়ার ইকুয়াল টু এত, আর স্কোয়ার মানে হচ্ছে এত, আর মানে হচ্ছে তুমি 3 12 34। সো এটা 38.5 কাছাকাছি 12 পয়েন্ট সামথিং। আর ইকুয়াল টু হচ্ছে তুমি যদি বর্গমূল নাও 3 তারিখে 9, অর্থাৎ 9 এর বর্গমূল করলে 3 পাও, 4 এর বর্গমূল করলে 16 পাও, এটা তো 4 থেকে ছোট আরও। সো 3.5 এরকম সামথিং পাবা। পরিধি মানে 2 পাই, 2 ইন্টু পাই মানে 3.1416, আর মানে 3.5। তাহলে 3 × 6 318, 18 বা 20-এর উপরে কাছাকাছি মান আছে হচ্ছে 22 সেন্টিমিটার। হ্যাঁ, 3 নম্বর প্রশ্নটি দেখো, যদি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হয় তবে উহার ক্ষেত্রফল। আগে প্রথমে একটা সিম্পল ক্ষেত্রফল বের করবো। বৃত্তের ব্যাসার্ধ কি রেখে? বৃত্তের ব্যাস, দেখো বৃত্তের ব্যাস কি হয়? বৃত্তের ব্যাস হচ্ছে 2r, যেখানে 8টা কি ব্যাসার্ধ। অর্থাৎ ব্যাসকে দেখো, ব্যাস হচ্ছে 2r, এই 2rকে যদি আমি অর্ধেক করে ফেলি, 2 কাটা, এই 8টা হচ্ছে আমাদের কি? ব্যাসার্ধ। এটি হচ্ছে নর্মাল কোনো বৃত্তের ক্ষেত্রে। তাহলে নর্মাল বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার। ওকে, এখন কি হবে বলছে? বৃত্তের ব্যাস দ্বিগুণ। ব্যাস এখন 2r থাকবে না, কয় গুণ হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। তাহলে 2 2 4, অর্থাৎ 4r হয়ে যাবে এটা। তাহলে 4r, এটাকে অর্ধেক করে ফেললে কি হয়ে যাবে ভাইয়া? এটাকে অর্ধেক করে ফেললে ব্যাসার্ধ বের হয়ে যাবে। তাহলে 2 কে 2, 2 2 4, অর্থাৎ 2r। এই 2rটা কি? এই 2rটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। 2rটা কি? ব্যাসার্ধ। এখন এটা নিয়ে বলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হবে। এটা নিয়ে বৃত্তের ক্ষেত্রফল কয় গুণ বৃদ্ধি পাবে যদি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হয়? হ্যাঁ, বৃত্তের ব্যাস হচ্ছে আমি 2r থেকে দ্বিগুণ করছি, 2 2 4r, 4rকে অর্ধেক করলে আমি 2r ব্যাসার্ধ বের করছি। তবে উহার ক্ষেত্রফল কীরকম হয় দেখো। এখন ব্যাসার্ধ কিন্তু কত? 2r। তাহলে নতুন ক্ষেত্রফল
ক্ষেত্রফল সমান হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার মানে 2r² হয়ে যাবে এখন, কারণ এটি হচ্ছে আমাদের ব্যাসার্ধ 2r। পাই ইন্টু 2 দ্বিগুণ হচ্ছে 4r²। সো 4টা আগে নিয়ে আসো, পাই r²। তাহলে আগে ক্ষেত্রফল কত ছিল দেখো তো, পাই r²। এখানে আসছে 4 পাই r²। কত গুণ বৃদ্ধি পাইছে? 4 গুণ বৃদ্ধি পাইছে, তাহলে এটি হবে 4 টাইমস। বুঝাইতে পারছি কথা? তাহলে একটা নর্মাল ব্যাসার্ধ দিয়ে আমরা ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করে আমরা দেখতেছি যে পাই r², আবার ব্যাস যখন দ্বিগুণ করা হয়, ব্যাস তো 2r, 2r এর সাথে দ্বিগুণ করলে 4r, 4r এর অর্ধেক করলে আমাদের ব্যাসার্ধ বের হচ্ছে 2r। তখন নতুন ক্ষেত্রফল হচ্ছে পাই ব্যাসার্ধ স্কয়ার মানে পাই ইন্টু 2 দ্বিগুণ 4, 4r²। সো পাই ইন্টু 4r² মানে 4 পাই r²। পাই r²টা হচ্ছে একটি কি, পাই r²টা হচ্ছে আগের নতুন যেটি পুরাতন যেটি ছিল বৃত্ত, এটির ক্ষেত্রফল, এটির কত গুণ নতুনটা? 4 গুণ, সো 4 টাইমস। 4 নম্বর প্রশ্নটি দেখো, বৃত্তের ব্যাসার্ধ 6% বাড়ালে বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত ভাগ বাড়বে? সো শতকরা কত ভাগ বাড়বে এটি তো তুমি এখন জেনে গেছো যে আসলে কতটুকু বাড়বে সেটা। হ্যাঁ, তাহলে কতটুকু বাড়বে? বাড়া বা কমা শতকরা কি বলছিলাম? এফ প্লাস এস প্লাস এফ এস ডিভাইডেড বাই কি 100। তাহলে এখানে বলা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 6% বাড়ালে, তাহলে 6 প্লাস 6 প্লাস, এখানে সবগুলোই তো প্লাস, এখন এফ হচ্ছে আমাদের 6 ইন্টু 6 ডিভাইডেড বাই হচ্ছে 100। সো 6 প্লাস 6 প্লাস 36 ডিভাইডেড বাই হচ্ছে কত হবে? 100। ওকে, তাহলে 6 প্লাস 6 প্লাস 100কে যদি 100 দিয়ে যদি 36কে যদি ভাগ দাও তাহলে যাচ্ছে না, 0 পয়েন্ট, এখানে 0 নিতে হবে, তাহলে 3। সো 300, এখানে হচ্ছে 60, আরেকটা 0 নেওয়া যাবে, 600। তাহলে 0.36 আসে, এটার মান হবে 0.36। তাহলে 6 আর 6 কত? 12, 12 এর সাথে 0.36 যদি যোগ করা 12.36 হচ্ছে আমার কি বাড়বে, কারণ এখানে সবগুলো কি আছে? পজিটিভ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ 6% বাড়ালে ক্ষেত্রফল শতকরা কত ভাগ বাড়বে? শতকরা বাড়বে হচ্ছে আমাদের 12.36%। কিভাবে? এ প্লাস এস প্লাস এফ এস ডিভাইডেড বাই 100। যদি তোমার বৃত্তের ব্যাসার্ধ যদি বাড়ানো হয় বা কমানো হয়, সেক্ষেত্রে শতকরা কত বাড়বে বা শতকরা কত কমবে, সেক্ষেত্রে আমরা দিব যে এ প্লাস এস প্লাস এফ এস ডিভাইডেড বাই 100। খুবই শর্টকাটে করে নিতে পারবা। হ্যাঁ, সো আজকে আমাদের যে জ্যামিতির টপিকগুলো ছিল, জ্যামিতির টপিকগুলো আমরা আলহামদুলিল্লাহ শেষ করেছি। সকলের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী লেকচারে। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আর সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।